সরকারের সঙ্গে আলোচনা করে ঠিক হবে ভোটের দিনক্ষণ। 2 মাস আগে দেয়া হবে তফসিল, জানালেন সিইসি। তারিখ নির্ধারণের পরই ব্যবস্থা নেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। যুক্তরাজ্যে শেখ হাসিনা ঘনিষ্ঠদের সম্পদ জব্দে পাচারের অভিযোগের যথার্থতা প্রমাণিত বললেন গভর্নর। আদালতের বাইরে সমঝোতার বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার। করোনার নতুন ধরনের বেশি ঝুঁকিতে শিশু, বয়স্ক ও অন্য রোগে আক্রান্তরা। পরীক্ষা ও টিকা দেওয়ার ক্ষেত্রে অগ্রাধিকারের পরামর্শ। মহামারীর রূপ নেয় বরগুনায় ডেঙ্গু আতঙ্ক। সময় সংবাদের সঙ্গে আছি আমি ওমর রিনা। সরকারের সঙ্গে আলোচনা করেই ঠিক করা হবে ভোটের দিনক্ষণ। তার 2 মাস আগে দেওয়া হবে তফসিল, কথা বলেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। কোনো দলের হুকুমে ইসি কাজ করবে না বলেও সাফ জানান তিনি। তফসিলের আগে যাদের বয়স 18 হবে তাদেরকেও ভোটে অন্তর্ভুক্ত করতে চায় ইসি। 2026 সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের সময় নির্ধারণ করা যায়। গত বছর 16 ডিসেম্বর প্রধান উপদেষ্টার ভাষণে আগামী ডিসেম্বর থেকে 2026 সালের জুনের মধ্যে নির্বাচনের কথা বললেও বিএনপি সহ বিভিন্ন দলের দ্বিমত থাকায় সেখান থেকে সরে আসে সরকার। 2026 সালের এপ্রিলের প্রথমার্ধের যে কোনো একটি দিনে অনুষ্ঠিত হবে। সবশেষ এপ্রিলে ভোট আয়োজনের ঘোষণা দেয়া হলেও তাতেও আপত্তি জানায় বিএনপি। এর কিছুদিন পরই গত 13 জুন লন্ডনে প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের একান্ত বৈঠকে শর্ত সাপেক্ষে ফেব্রুয়ারিতে নির্বাচনের ইঙ্গিত মেলে। তবে ভোটের দিনক্ষণ নিয়ে সরকারের এমন বার্তা নির্বাচন কমিশনের কাছে এখনো পৌঁছায়নি বলে জানালেন প্রধান নির্বাচন কমিশনার। রোববার নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ে তিনি বলেন, নির্বাচন যেদিনই হোক সব প্রস্তুতি ইসির রয়েছে। যখন সরকারের সাথে কথা হবে যে ওনারা কি আলোচনা করেছেন, আমরা তো নিশ্চয়ই একটা ওনাদের ভাগ বুঝতে পারবো, বুঝে তখন একটা তারিখ যখন যায় সেটা করবো। এখন আমাদের চিন্তা ভাবনা, ধ্যান ধারণা, শয়নে স্বপনে নিজেদের প্রস্তুতি। সিইসি বলেন, ভোটে তরুণদের অন্তর্ভুক্ত করতে চায় কমিশন। 2026 সালের 2রা জানুয়ারি যাদের বয়স 18 বছর পূর্ণ হবে তাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে হলে আইনে পরিবর্তন করতে হবে বলেও জানান তিনি। যে তারিখে শিডিউল ঘোষণা করব, শিডিউলটা ঘোষণা করা হয় নর্মালি ভোটের 2 মাস আগে। যখন আমরা শিডিউল ঘোষণা করব তখন আমার কাছে ভোটার তালিকাটা রেডি থাকতে হবে, বুঝছেন না? তো আমরা দরকার হলে ভোটার রেজিস্ট্রেশন আইনে কিছুটা পরিবর্তনের কথা চিন্তা করছি, টু ইনক্লুড দি ইয়াঙ্গার জেনারেশন। কারো হুকুমে ইসি কাজ করবে না জানিয়ে সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট অনুষ্ঠানে যথাযথভাবে দায়িত্ব পালনে ইসি কর্মকর্তাদের নির্দেশনা দেন প্রধান নির্বাচন কমিশনার। কারো নির্দেশনায়, কারো পরিচালনায় আমরা কাজ করব না, কারো দ্বারা প্রভাবিত হয়ে নয়, কারো পক্ষে নয়, যে কোনো দলীয় স্বার্থ বিবেচনায় আপনারা কোনো কাজ করবেন না। একদম আইন অনুযায়ী নিরপেক্ষতার সাথে আপনারা দায়িত্ব পালন করবেন। এই মেসেজটা আমি তাদেরকে আজকেও দিয়েছি। অন্তর্বর্তী সরকারের বর্তমান কমিশনের উপর আস্থা আছে বলেও জানান সিইসি। আমাদের উপরে ওনার আস্থা আছে। কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। এদিকে নির্বাচনের তারিখ ঘোষণা হলে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার। সকালে সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে কথা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পরিবেশ উপদেষ্টা বলেছেন, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক নিয়ে সন্তুষ্ট। উপদেষ্টা পরিষদ জানান, যে কোনো সমস্যা সংলাপের মধ্য দিয়েই সমাধান হয়। ঈদের ছুটি শেষে ফের কর্মচঞ্চল প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়। রোববার সকালেই অফিসে আসেন উপদেষ্টা ও বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীরা। নিজেদের মধ্যে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় শেষে দাপ্তরিক কাজে ব্যস্ত হয়ে পড়েন তারা। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন উপদেষ্টারা। এবার ঈদে অস্বস্তিকর কোনো খবর পাওয়া যায়নি বলে জানান দুই উপদেষ্টা। সার্বিকভাবে মানুষ ভালোভাবে ঈদ করেছে, গরু ভালোই কোরবানি দিয়েছে, যদিও বড় গরু এবার বিক্রি হয়নি। নারী নির্যাতনের বিষয়টা এই দেশে একটা নিয়ন্ত্রণের ভেতরে কোনোদিন ছিল না। সেই জায়গাটা তোমরা যদি মনে করো যে এই 8-10 মাসে হয়ে যাবে, হবে না। পরে পরিবেশ উপদেষ্টা জানান, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক নিয়ে উপদেষ্টা পরিষদ সন্তুষ্ট। তিনি বলেন, যে কোনো সমস্যার সমাধান হয় সংলাপের মধ্য দিয়েই। রাজনীতি বলেন, নির্বাচনী বলেন, গণতন্ত্রই বলেন আর সংস্কারই বলেন, প্রত্যেকটাই ডায়ালগের মাধ্যমে আগাতে হবে। ডায়ালগটা হচ্ছে এটাকে একটা সুসংবাদ মনে করি। রাজনৈতিক দলগুলো প্রধান
উপদেষ্টার ব্যাপারে যদি কোনো কথা বলেন, এটা প্রধান উপদেষ্টার সাথেই ওনারা নিশ্চয়ই কথা বলবেন। এদিন আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক হয় সচিবালয়ে। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, নির্বাচনের তারিখ ঘোষণা হলে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার। নির্বাচনের ডেটটা তো ফিক্স করবে নির্বাচন কমিশন, ওনারা যেই সময় ফিক্স করবে আমরা মনে হয় আমাদের আইন শৃঙ্খলা বাহিনী ওই সময় তারা প্রস্তুত। স্বরাষ্ট্র উপদেষ্টা কথা বলেন পৌষিন নিয়েও, জানান বাংলাদেশের নাগরিক হলে প্রক্রিয়া মেনে তাদের দেশে পাঠানোর অনুরোধ করা হয়েছে ভারতকে। তোমরা প্রপার চ্যানেলে পাঠাও, আমরা নিয়ে নিই। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। আগামী 17 জুন রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় পর্যায়ের আলোচনায় বসবে ঐকমত্য কমিশন। এদিন প্রথম পর্যায়ের আলোচনা সমাপ্ত করা হবে, যার মধ্যে থাকছে স্থায়ী কমিটির সভাপতি মনোনয়ন, নারী প্রতিনিধিত্ব, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, প্রধান বিচারপতি নিয়োগ প্রক্রিয়া। এছাড়াও ফরেন সার্ভিস একাডেমিতে 17, 18 এবং 19 জুন 3 দিন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবে ঐকমত্য কমিশন। শেখ হাসিনার ঘনিষ্ঠজনদের 26 কোটি পাউন্ডের সম্পদ জব্দ করেছে যুক্তরাজ্য। এতেই প্রমাণিত হয় পাচারের অভিযোগের যথার্থতা রয়েছে। তবে পাচারের অর্থ উদ্ধারে আদালতের বাইরে কোনো সমঝোতা হবে কিনা সেই সিদ্ধান্ত সরকার নেবে। বিকেলে বাংলাদেশ ব্যাংকে সংবাদ সম্মেলনে কথা জানান গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। এ সময় নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পর্কে গভর্নর বলেন, টাকা পাচার করেছেন এমন প্রমাণ কেউ দিতে পারবে না। 2009 থেকে 2023 সাল গেল প্রায় 1.5 দশকে দেশ থেকে পাচার হয়েছে 23,400 কোটি টাকা। গেল ডিসেম্বরে শ্বেতপত্রে উঠে আসে এমন তথ্য। এরই মধ্যে বাংলাদেশি নাগরিকদের 26 কোটি পাউন্ডের সম্পদ জব্দ করেছে যুক্তরাজ্য। এর মধ্যে রয়েছে সায়ান এফ রহমান ও শাহরিয়ার রহমানের 9 কোটি পাউন্ড এবং সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের 17 কোটি পাউন্ডের সম্পদ। গেল মঙ্গলবার থেকে শুক্রবার প্রধান উপদেষ্টার সঙ্গে যুক্তরাজ্য সফর শেষে রোববার বাংলাদেশ ব্যাংকে সংবাদ সম্মেলনে ব্যাংকের গভর্নর বলেন, যুক্তরাজ্যে পাচার হওয়া অর্থ উদ্ধারে মামলা হবে। এটার মাধ্যমে দুটো জিনিস প্রমাণিত হয়। একটা হচ্ছে যে এই সম্পদগুলো আর ট্রান্সফার হবে না এবং ভবিষ্যতে হয়তো আমরা আরও কিছু সম্পদ এখানে অ্যাটাচ করতে পারবো। এটা প্রমাণ করে যে আমাদের যে ক্লেমটা, দাবিটা আছে কিছু ব্যক্তি বা পরিবারের উপর যে তারা অর্থ আত্মসাৎ করে, সেটার একটা যথার্থতা আছে। তবে পাচার করা টাকা উদ্ধারে আদালতের বাইরে কোনো সমঝোতা হবে কিনা সেই সিদ্ধান্ত সরকার নেবে বলে জানান গভর্নর। এটা একটা বিচারিক প্রক্রিয়া হবে, পৃথিবীর সব দেশেই যেটা হয়, এবং বিচারিক প্রক্রিয়ার মাধ্যমেই এটাকে সলভ করতে হবে। এবং বিচারিক প্রক্রিয়ার মধ্যে দুটো জিনিস হয়, একটা ডিপেন্ডস করে সরকারের উপর। সরকার এটাকে ক্রিমিনাল কেস হিসাবে নেবে না এটাকে সিভিল কেস হিসাবে নেবে। এটা তো বিচারিক প্রক্রিয়া তার নিজস্ব গতিতে চলে, এখানে আমাদের ওইভাবে সরাসরি তো হস্তক্ষেপ বা এ সময় দুবাইতে মেয়ের ফ্ল্যাট কেনা প্রসঙ্গে গভর্নর বলেন, বানোয়াট তথ্যের ভিত্তিতে তোলা হচ্ছে অভিযোগ। এটাকে পুরোপুরিভাবে বানোয়াট তথ্যের উপর ভিত্তি করে করা এবং পার্সোনাল অ্যাটাক এবং ক্যারেক্টার অ্যাসাসিনেশন হচ্ছে এটার মূল উদ্দেশ্য। এখানে কোনো সত্যতা নাই। যদি কোনো প্রমাণ থাকে যে আমি $1 পাঠিয়েছি, আপনার প্রমাণটা নিয়ে আসেন, আই উইল লুক ইনটু ইট, প্রমাণের সত্যতা আছে কিনা। কাউকে আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি যে কেউ দেখাতে পারেন কিনা। দুর্বল ব্যাংকের সম্পদ মূল্যায়নের কাজ শেষ হয়েছে, কয়েক মাসের মধ্যেই একীভূতকরণের কাজ শুরু হবে বলেও জানান গভর্নর। ঠিক আছে, থ্যাংক ইউ। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থানে পুলিশের গুলিতে রংপুরের শহীদ আবু সাঈদ হত্যা মামলার তদন্ত শেষ করতে আরও 1 মাস সময় দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। পরবর্তী শুনানির দিন 14 জুলাই। এছাড়া এই মামলার 4 আসামিকে 1 দিন করে জিজ্ঞাসাবাদের অনুমতি দেওয়া হয়। আর গাজীপুরের কোনাবাড়ীতে হৃদয় হত্যা মামলা এবং যাত্রাবাড়ির শনির আখড়ায় ইমাম হোসেন তাইম হত্যা মামলার তদন্ত শেষ করতে আরও 2 মাস সময় দেন ট্রাইব্যুনাল। ঈদের ছুটি শেষে রোববার প্রথম কার্যদিবসেই জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের এই মামলায় ট্রাইব্যুনালে হাজির করা হয় ASI আমির হোসেন সহ 4 জনকে। তদন্ত প্রায় শেষ পর্যায়ে জানিয়ে রাষ্ট্রপক্ষের পক্ষ থেকে 1 মাসের সময় চাওয়া হয়। এ সময় আগামী 14 জুলাই তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন ট্রাইব্যুনাল। এছাড়া 4 আসামিকে 1 দিন করে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত। এদিকে জুলাই আন্দোলনে হত্যা মামলায় ঢাকার CJM আদালতে হাজির করা হয় সাবেক মন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ও সাবেক প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমানকে। সাখাওয়াত হোসেন শাহ, সময় সংবাদ, ঢাকা। যার হাত ধরে হাঁটতে শেখা পৃথিবীর কঠিন পথে
নির্ভয়ে চলা, তার নাম বাবা। মানে হাজার বিকেল আমার ছেলেবেলা, বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা। বাবা দিবস নিয়ে প্রতিবেদন থাকছে সংবাদের শেষাংশে। করোনার নতুন ধরনে সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে শিশু, বয়স্ক ও অন্যান্য রোগে আক্রান্তরা। হাসপাতাল ঘুরে দেখা গেছে ভর্তি রোগীদের বেশিরভাগই ডায়াবেটিস, কিডনি সহ অন্যান্য জটিলতায় ভুগছেন। বিশেষজ্ঞরা বলছেন এখনও আতঙ্কিত হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়নি, তবে যারা অন্যান্য সমস্যায় ভুগছেন তাদের নিতে হবে বাড়তি যত্ন। করোনা পরীক্ষা ও টিকা দেওয়ার ক্ষেত্রেও তাদের অগ্রাধিকার দিতে হবে। মনির হোসাইনের রিপোর্ট। হঠাৎ আবারও করোনার চোখরাঙানিতে বাড়ছে আতঙ্ক। জনসমাগম স্থলে মাস্ক পরা সহ স্বাস্থ্যবিধি মেনে চলতে নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। চিকিৎসকরা বলছেন এখনও ভয়াবহ পরিস্থিতি তৈরি না হলেও করোনার নতুন ধরনে ঝুঁকিতে আছেন বয়স্ক সহ নানা ধরনের শারীরিক জটিলতায় ভোগা ব্যক্তিরা। রাজধানীর মহাখালীর ডিএনসিসি কোভিড-19 ডেডিকেটেড হাসপাতালের চিত্রও একই কথা বলছে। ভর্তি আছেন 14 জন রোগী, যাদের বেশিরভাগই আগে থেকে ভুগছেন অন্যান্য সমস্যায়। যে রোগীর আগের থেকে ডায়াবেটিস, প্রেশার বা কিডনির সমস্যা এগুলো আছে, এরা বেশি আক্রান্ত হচ্ছে এবং অসুস্থ বেশি তারাই হচ্ছে। আমাদের কিন্তু একজন পেশেন্ট রয়েছে যার কিন্তু কিডনির সমস্যা রয়েছে এবং সে কিন্তু তাকে আমাদের অক্সিজেন দিতে হচ্ছে। সো স্টিল ইট ইজ অ্যাপ্লিকেবল যে যারা কোমরবিড, অন্যান্য রোগে আক্রান্ত, তাদের কিন্তু এই রোগটা সিভিয়ার হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষজ্ঞরাও বলছেন যাদের আগে থেকে ডায়াবেটিস, কিডনি সহ অন্যান্য জটিলতা রয়েছে তাদের বাড়তি যত্ন নিতে হবে। করোনা পরীক্ষা ও টিকা দেওয়ার বিষয়েও অগ্রাধিকার দেওয়ার পরামর্শ তাদের। যারা ঝুঁকিপূর্ণ বয়সের, 60 বছরের বেশি বয়স হয়ে গেছে, যারা আগে থেকে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, অ্যাজমাতে ভুগছে, ক্যান্সার আছে, কিডনি সমস্যা আছে, তাদেরকে অবশ্যই যত্ন নিতে হবে। তারা যে বাইরে গেলে যেন মাস্কটা পরে। টেস্ট করে আগে কনফার্ম হতে হবে যে আসলে আমরা এই নতুন সাব ভেরিয়েন্টে আক্রান্ত কিনা। যদি হয়ে থাকে তাহলে ডাক্তারের পরামর্শ নিতে হবে। আতঙ্ক ছড়াচ্ছে ডেঙ্গুও। এরই মধ্যে ছড়িয়ে পড়েছে 58 জেলায়। বরিশাল বিভাগে সংক্রমণ সবচেয়ে বেশি। প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা ও মৃত্যু। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। এদিকে বরগুনায় ডেঙ্গু মহামারী আকার ধারণ করেছে। জেলায় এখন পর্যন্ত 1759 জন আক্রান্ত হয়েছেন, যা দেশের মোট আক্রান্তের 60%। আর এখন পর্যন্ত এই জেলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন 16 জন। সারা দেশে ছড়িয়ে পড়েছে ডেঙ্গু। সবচেয়ে বেশি রোগী বরিশাল বিভাগে, আর এই বিভাগের বরগুনা জেলাকে রেড জোন ঘোষণা করেছে স্বাস্থ্য বিভাগ। বরগুনায় 241 জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে বরগুনা জেনারেল হাসপাতালে রোববার সকাল পর্যন্ত 219 জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। রোগীর চাপ সামলাতে হিমশিম অবস্থা হাসপাতাল কর্তৃপক্ষের। স্যালাইন সংকট দূর হলেও দেখা দিয়েছে পরীক্ষা নিরীক্ষার কিট সংকট। এতে NS1 এবং CBC টেস্ট বন্ধ রয়েছে। বাধ্য হয়ে বেসরকারি ক্লিনিকে টেস্ট করাতে হচ্ছে রোগীদের। এতে বিপাকে পড়েছেন তারা। সমস্ত শরীর ব্যথা করে, বুকে ব্যথা, মাথা ব্যথা করে। রোগীর অনেক চাপ, দেখা যাচ্ছে তিলঠাই নাই। 4টা টেস্ট করা হয়, তাই আমাকে 2টা এখানে করা হয় আর 2টা বাইরে করা হয়। বাহির থেকে করছি যে ক্লিনিকগুলো আসলে মানহীন ক্লিনিক। এই ক্লিনিকগুলো থেকে যে টেস্ট হচ্ছে, এই রিপোর্টগুলো কতটা অথেন্টিক এটা আমরা নিশ্চিত না। চিকিৎসকরা বলছেন মশক নিধন কার্যক্রম ত্বরান্বিত না হওয়ায় বেড়েই চলেছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। আবর্জনা কিংবা যে বরগুনা শহরের যে ড্রেনেজ ব্যবস্থাপনা কিংবা পৌরসভার যে কার্যক্রমটুকু যদি মশক নিধনের ক্ষেত্রে আরেকটু জোরদার হতো, আশানুরূপ হতো, তাহলে আমরা যদি প্রতিরোধ করতে পারতাম এডিস মশার বংশবিস্তারকে, তাহলে হয়তোবা আমাদের এত রোগী আসত না। জেলায় এখন পর্যন্ত 1759 জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন, যা দেশের মোট আক্রান্তের 60%। আর এ জেলায় এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন 16 জন। সাইফুল মিরাজ, সময় সংবাদ, বরগুনা। সময় সংবাদে আরও থাকছে। বারবার নকশা বহির্ভূত অংশ ভেঙে দেওয়ার পরও নিয়ম মানছেন না ভবন মালিকরা। এবার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে মিটার জব্দ রাজুকের। উত্তরখান ও কেরানীগঞ্জে অভিযান। ইরান ইসরায়েল সংঘাত ঘিরে হরমুজ প্রণালী বন্ধের হুঁশিয়ারি দিয়েছে তেহরান। এতেই সরগরম বিশ্ব বাণিজ্য ও অর্থনীতি। বিশ্বের 1/5 তেল পরিবাহিত হয় এই পথ দিয়ে, যার উপর নির্ভরশীল এশিয়া,
ইউরোপ এমনকি যুক্তরাষ্ট্র। বিশ্লেষকরা বলছেন হরমুজ প্রণালী বন্ধ হলে এর প্রভাব পড়বে গোটা বিশ্বের অর্থনীতির ওপর। এমনকি বিশ্ব পরাশক্তিগুলো এই পদক্ষেপের জবাব সামরিক শক্তি দিয়ে দিতে পারে বলেও ধারণা তাদের। বিশ্বের বিভিন্ন দেশে জ্বালানি পরিবহনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালী। এটি একদিকে ইরানকে এবং অন্যদিকে ওমান ও সংযুক্ত আরব আমিরাতকে বিভক্ত করেছে। একই সঙ্গে এটি পারস্য উপসাগরকে ওমান উপসাগর এবং ভারত মহাসাগরকে আরব সাগরের সঙ্গে সংযুক্ত করেছে। চলমান ইরান ইসরায়েল সংঘাতে হরমুজ প্রণালীটি বন্ধের হুঁশিয়ারি দিয়েছে তেহরান, যা নিয়ে সরগরম বিশ্ব বাণিজ্য। যুক্তরাষ্ট্রের জ্বালানি পরিসংখ্যান সংস্থা EIA বলছে বিশ্বের প্রতিদিন ব্যবহৃত তেলের প্রায় 20% অর্থাৎ প্রতিদিন 2 কোটি ব্যারেল তেল এই পথ দিয়ে পরিবাহিত হয়। শুধু তাই নয়, প্রায় 1/4 প্রাকৃতিক গ্যাস বা LNG এই পথ দিয়ে পাড়ি দেয়। এই প্রণালী ব্যবহার করে অপরিশোধিত তেল রপ্তানি করে সৌদি আরব, ইরান, কুয়েত, কাতার, ইরাক এবং সংযুক্ত আরব আমিরাত। 2018 সালের তথ্য অনুযায়ী এই পথ দিয়ে 76% তেল পৌঁছেছে এশিয়ায়, বিশেষ করে চীন, ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া এবং সিঙ্গাপুরে। ইউরোপ এবং যুক্তরাষ্ট্র এই প্রণালীর উপর নির্ভর করে তেল আমদানির জন্য। এ অবস্থায় হরমুজ প্রণালীর যথাযথ বিকল্প খুঁজে পাওয়া প্রায় অসম্ভব বলে দাবি বিশ্লেষকদের। বিশ্বব্যাপী হরমুজ প্রণালী দিয়ে বার্ষিক বাণিজ্যের পরিমাণ প্রায় $700 বিলিয়ন। এই পথ বন্ধ হলে একদিকে যেমন তেলের সরবরাহে ঘাটতি দেখা দেবে, তেমনি পাল্লা দিয়ে ঘটবে মূল্যবৃদ্ধি। ইউরোপে দেখা দেবে জ্বালানির সংকট, শিল্প, পরিবহন ও কৃষি খাতে বাড়বে ব্যয়, ভেঙে পড়বে সরবরাহ চেইন, আর বিশ্ববাজারে শুরু হবে অস্থিরতা। হরমুজ বন্ধ হলে সবচেয়ে বড় চাপ পড়বে যুক্তরাষ্ট্র, ইউরোপ এবং এশিয়া, এই 3 শক্তির ওপর। এমনকি সরাসরি তেল আমদানি না করলেও তেলের বৈশ্বিক দামে প্রভাব পড়বে প্রতিটি দেশের অর্থনীতিতে। হরমুজ প্রণালী ঘিরে মার্কিন ভূ রাজনৈতিক হিসাব অত্যন্ত স্পষ্ট। এই অঞ্চলকে নিরাপদ রাখতে বাহরাইন, কাতার ও কুয়েতে যুক্তরাষ্ট্রের নৌ ও বিমান ঘাঁটি রয়েছে। শুধু 2023 সালেই যুক্তরাষ্ট্র এই অঞ্চলে 65,000-এর বেশি সেনা সদস্য ও নৌবাহিনী মোতায়েন রেখেছে। এর আগেও ইরান এই প্রণালী বন্ধের হুঁশিয়ারি দিলে যুক্তরাষ্ট্র বোমারু বিমান ও রণতরী পাঠায়, স্পষ্ট বার্তা দেয় যে মার্কিন অর্থনীতিতে আঘাত হানলে তার ফলাফল হবে মারাত্মক। ধারণা করা হচ্ছে এবার যদি ইরান এই পথ বন্ধ করে তাহলে মার্কিন প্রতিক্রিয়া হবে তাৎক্ষণিক ও সামরিক। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। টানা 10 দিন ঈদের ছুটি শেষে আবারও চালু হয়েছে কলকারখানা। শিল্পাঞ্চলগুলোতে উৎপাদন কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা। এদিকে ব্যাংক ও শেয়ার বাজারে শুরু হয়েছে লেনদেন। প্রথম কার্যদিবসে ব্যাংকগুলোতে তুলনামূলক গ্রাহক উপস্থিতি কম ছিল, আর পুঁজিবাজারে সূচকের নিম্নমুখী প্রবণতায় হতাশা ছিল সাধারণ বিনিয়োগকারীদের মাঝে। ঈদের টানা 10 দিন ছুটি শেষে আবারও গাজীপুর, সাভার, আশুলিয়া, নারায়ণগঞ্জ সহ কারখানাগুলোতে উৎসব মুখর পরিবেশে কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা। বাধাহীন যাত্রা এবং বেতন বোনাস নিয়ে ঝামেলা না থাকায় সন্তুষ্টি প্রকাশ করেছেন তারা। ঈদের প্রথম খুলছে, ভালো একটা মনের ভাব নিয়ে যাইতেছি, ফ্যামিলির সাথে অনেক আনন্দ আমরা পাইছি। ছোট বড় মিলিয়ে গাজীপুরে 2200, সাভার ও আশুলিয়ায় প্রায় 900 এবং নারায়ণগঞ্জের প্রায় 1200 পোশাক কারখানার বেশিরভাগগুলোতে শুরু হয়েছে উৎপাদন, বাকিগুলো খুলবে সোমবার। এদিকে ছুটি শেষে আবারও প্রাণ চাঞ্চল্য ফিরল ব্যাংক পাড়ায়। ঈদের পর প্রথম কার্যদিবসে গ্রাহক উপস্থিতি কম থাকায় ছিল না কোনো ভোগান্তি, তবে টানা 10 দিন সেবা বঞ্চিত থাকায় অনেকের মাঝে ছিল ক্ষোভ। বাসায় অনেক বিল টিল পেন্ডিং আছে, বাজার সদাই করতে হবে। 10 দিন বন্ধ ছিল বিদায়, আজকে অফিস আওয়ার ফার্স্ট ডে, সেজন্য টাকা উঠাইতে আসলাম। ব্যাংক 10 দিন বন্ধ থাকাতে এটা একটা কঠিন ভোগান্তিতে পড়েছে। ব্যাংকের পাশাপাশি শুরু হয়েছে পুঁজিবাজারের লেনদেনও, তবে ঈদের আনন্দ অনেকটাই ফিকে হয়ে গেছে বলে জানালেন সাধারণ বিনিয়োগকারীদের অনেকে। এই অবস্থায় যদি হয়, এত ফ্ল্যাকচুয়েট করে, তাহলে আমরা তো আর বিনিয়োগ করে লাভবান হতে পারবো না। আমরা বিনিয়োগ করতে চাই, কিন্তু আমরা করতে পারি না, ভয় লাগে। নিকট অতীতে স্বাভাবিক পরিস্থিতিতে টানা 10 দিন ব্যাংক ও শেয়ার বাজারের লেনদেন বন্ধ থাকার নজির নেই জানিয়ে গ্রাহক সেবা নিশ্চিতের কথা বলছেন ব্যাংকাররা। চাকরি জীবনেও এবং ব্যাংকিং সেক্টরে এই ছুটির এবারের যে ছুটিটা ছিল একটু দীর্ঘমেয়াদী ছিল। ঈদের আগে যেমন টাকা উত্তোলনের একটা বড় ধরনের চাপ ছিল, এখন আমরা আবার দেখব যে টাকা জমার একটা চাপ। বৈদেশিক বাণিজ্য, শ্রমিকদের বেতন ও কোরবানির হাটের সেবা দিতে ঈদের ছুটির আগে ও পরে 5, 11 ও 12 জুন সংশ্লিষ্ট এলাকায় সীমিত পরিসরে ব্যাংকের শাখাগুলো খোলা ছিল। চিন্নাতারা জশোয়া, সময় সংবাদ, ঢাকা।
ঈদুল আজহার দীর্ঘ ছুটি শেষে রাজধানীতে আজও ফিরছে মানুষ। নৌপথে ভোগান্তি না থাকলেও সড়ক ও রেলপথে চাপ কিছুটা বেশি থাকায় বেগ পেতে হয়েছে যাত্রীদের। যাত্রাপথে ভোগান্তির কথা স্বীকার করে আগামীতে ফিটনেসবিহীন যানবাহন তুলে দেওয়ার ঘোষণা দিয়েছেন সড়ক পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা। তীরে ভিড়েছে তরি, তাই কর্মস্থলের পানে ছুটে চলার চিরচেনা এই ব্যস্ততা। ঈদুল আজহার দীর্ঘ ছুটি শেষে লঞ্চে করে ঢাকায় ফেরেন দক্ষিণাঞ্চলের মানুষ। চোখের সামনে এখনো যেন ভাসছে নিড়ে রেখে আসা প্রিয়জনের মুখ। ফ্যামিলি ছেড়ে চলে আসছি, এজন্য খারাপ লাগতেছে। সবাই আনন্দ ফুর্তি করছি, এটা অনেক অনেক ভালো লাগছে। অন্যান্য দিনের তুলনায় রোববার সকালে রাজধানীর সদরঘাটে কিছুটা যাত্রী চাপ ছিল বাড়তি ভাড়ারও অভিযোগ। আর নৌপথে ভোগান্তি না থাকায় স্বস্তির কথা জানান যাত্রীরা। আগে আমরা 300 টাকায় আসতাম সব সময়, এখন সেই ভাড়া 400 টাকা। লঞ্চও প্রচুর ছিল, সাধারণ যাত্রীদের ভোগান্তি হয় না। ভোর থেকেই কমলাপুর রেল স্টেশনে আসা প্রতিটি ট্রেনে ছিল যাত্রী চাপ। চোখে পড়ার মতো শিডিউল বিপর্যয় না হলেও কিছুটা বিলম্বে পৌঁছেছে বেশ কয়েকটি ট্রেন। অফিস চালু হয়, সিট না পেয়ে অনেকেই দাঁড়িয়েই আসেন গন্তব্যে। কেউ আবার জীবনের ঝুঁকি নিয়ে ভ্রমণ করেন ছাদেও। যাত্রী এত চাপ, ইঞ্জিন থেকে শুরু করে সমস্ত জায়গায় একবার যাত্রীদের ভরা, ছাদে পুরো ভর্তি ছিল। এদিকে সড়ক পথে যানবাহনের অতিরিক্ত চাপ থাকলেও ছিল না বড় ধরনের ভোগান্তি। তবে অনেক পরিবহনের বিরুদ্ধে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ ছিল যাত্রীদের। ঈদযাত্রায় কিছুটা ভোগান্তির কথা স্বীকার করে সড়ক পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ফিটনেসবিহীন যানবাহন তুলে দেওয়ার হুঁশিয়ারি দেন। বলবো না যে একদম ওই যে রমজানের মতো নির্বিঘ্ন হয়েছে, ফিটনেসবিহীন গাড়ি অনেক আছে, এগুলো অনেকগুলো বিকল হয়ে রাস্তা বন্ধ করে দেয়। দেখুন, এটা পুরো দমে ব্যবস্থা নেওয়া হবে। গত 5 জুন শুরু হয়েছিল এবারের ঈদুল আজহার ছুটি। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটির মেয়রের দায়িত্ব দেওয়ার দাবিতে আবারও আন্দোলনে নেমেছেন তার সমর্থকরা। সকালে নগর ভবনের সামনে অবস্থান নেন তারা। কর্মসূচিতে যোগ দেন ইশরাক হোসেনও বলেন, তাকে শপথ না পড়িয়ে আদালতের নির্দেশ উপেক্ষা করছেন স্থানীয় সরকার উপদেষ্টা। দাবি আদায়ে বিরতিহীন অবস্থান কর্মসূচি চলবে বলে জানান তিনি। স্লোগানে মুখর দক্ষিণের নগর ভবন। ঈদের ছুটির পর আবারও ইশরাক হোসেনকে মেয়র হিসাবে শপথ পড়ানোর দাবিতে জড়ো হয়েছেন তার সমর্থকরা। পরে গণঅবস্থান কর্মসূচিতে যোগ দেন ইশরাক হোসেন। আদালতের রায় উপেক্ষা করে তাকে শপথ না পড়ানোই স্থানীয় সরকার উপদেষ্টা আইন লঙ্ঘন করেছেন বলে দাবি করেন তিনি। অভিযোগ করেন, রাজনৈতিক কারণেই তাকে মেয়রের দায়িত্ব দেওয়া হচ্ছে না। বর্তমান যে স্থানীয় সরকার উপদেষ্টা, তিনি যে শপথ ভঙ্গ করেছেন, তিনি সংবিধানকে লঙ্ঘন করেছেন। যেই শপথ নিয়ে তিনি উপদেষ্টা হয়ে গাড়িতে পতাকা লাগিয়ে ঘুরে বেড়াচ্ছেন, সেই সংবিধানকে তিনি লঙ্ঘন করেছেন। শপথ পড়ানোর দাবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে জানিয়ে দ্রুত এই সংকট নিরসনে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ চান ইশরাক হোসেন। আমরাও প্রধান ফটকের তালা, এটা একটা প্রতীক, এই তালাটা আমরা খুলতে পারছি না। এই সমস্যা সুরাহা না করা পর্যন্ত আমাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে। এখন থেকে দক্ষিণ সিটি কর্পোরেশনের জরুরি সেবা ইশরাক হোসেনের নেতৃত্বে চলবে বলেও জানানো হয় অবস্থান কর্মসূচি থেকে। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিককে 22 জুন তলব করে ফের চিঠি দিয়েছে দুদক। অবৈধভাবে ফ্ল্যাট গ্রহণের মামলায় ঢাকার 5টি ঠিকানায় এই চিঠি পাঠানো হয়েছে। এদিকে সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমানের ছেলে নাসির রহমানের বিরুদ্ধেও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান শুরু করেছে দুদক। রাজধানীর গুলশান 2-এর 11 নম্বর রোডে অবৈধভাবে ইস্টার্ন হাউজিং থেকে ফ্ল্যাট গ্রহণের মামলায় গেল মে মাসে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিককে তলব করে চিঠি দেয় দুদক। সংস্থাটি বলছে, টিউলিপ সিদ্দিক চিঠি পাচ্ছে না বলে বিভিন্ন মাধ্যমে অভিযোগ করছে। এমন প্রেক্ষাপটে ঢাকায় টিউলিপের 5টি ঠিকানায় নতুন করে 22 জুন তলব করে চিঠি পাঠিয়েছে দুদক। সংশ্লিষ্ট থানা, রেজিস্ট্রি, ডাক যোগাযোগ এবং সরাসরি দুদক কর্মকর্তারা এসব ঠিকানায় চিঠি রেখে আসবে। তিনি বাংলাদেশের নাগরিক, আপনি যে তথ্যটা দিয়েছেন সেটা সঠিক নয়। বাংলাদেশের নাগরিক হয়ে আছেন এবং সেই হিসাবেই
তার এখানে বাংলাদেশে তার যে ঠিকানাগুলো রয়েছে সেই ঠিকানাগুলোতেই পত্র প্রেরণ করা হয়েছে। যেহেতু এর আগে অনেকবারই বিভিন্ন মাধ্যম থেকে আমরা জেনেছি যে তিনি এই চিঠিগুলো পাচ্ছেন না, সেই কারণে যে কয়টি ঠিকানা বাংলাদেশে রয়েছে বর্তমান এবং স্থায়ী ঠিকানা, সেই ঠিকানাগুলোতেই পত্র প্রেরণ করা হয়েছে। এদিকে বিএনপির সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমানের ছেলে নাসের রহমানের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান শুরু করেছে দুদক। কোনো অভিযোগ যদি 80 বা তদূর্ধ্ব মার্কস পেয়ে থাকে তাহলে সেটা অনুসন্ধানের জন্য বিবেচিত হয়ে থাকে এবং যাচাই বাছাই কমিটির সুপারিশ ক্রমে কমিশনের অনুমোদনের প্রেক্ষিতে অনুসন্ধানের কাজ শুরু করা হয়ে থাকে। অনুসন্ধান চলাকালে নাসের রহমানের সম্পদ জব্দ ও ব্যাংক অ্যাকাউন্ট অবরুদ্ধ করলে সংশ্লিষ্ট কর্মকর্তাকে জানাতেও চিঠিতে বলা হয়েছে। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে, শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্ট সামনে রেখে গলে আনুষ্ঠানিক অনুশীলন বাংলাদেশের। জ্বরের কারণে বিশ্রামে মিরাজ, সাম্প্রতিক ব্যর্থতা ঘুচিয়ে জয়ে শুরুর লক্ষ্য। বারবার নকশা বহির্ভূত অংশ ভেঙে দেওয়ার পরও নিয়ম লঙ্ঘন করে ভবন তৈরি থেকে সরছেন না মালিকরা। এবার তাই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে মিটার জব্দ করছে রাজুক। রাজধানীর দক্ষিণখান এলাকায় 7টি ভবনে আবারও অভিযান চালিয়ে ব্যবস্থা নেওয়া হয়, পাশাপাশি বর্ধিত অংশ আবারও ভেঙে দেওয়া হয়। এ সময় একটি ভবনের মালিককে 1 লাখ টাকা জরিমানা করা হয়। এদিন কেরানীগঞ্জে 5টি নির্মাণাধীন ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে মিটার জব্দ করে রাজুক। রোববার দিনভর রাজধানীর দক্ষিণখান এলাকার নামাপাড়ায় 5টি নির্মাণাধীন ভবনের নকশা বহির্ভূত অংশ ভেঙে দেয় রাজুক। অনুমোদন নেয়া চাইল্ড কেয়ারের, অথচ সরজমিনে দেখা যায় আবাসিক ভবন। মানা হয়নি ভবন নির্মাণে অনুমোদিত নকশাও। এক দফা অভিযান পরিচালনার পরও নিয়ম নীতির তোয়াক্কা না করে ভবন তৈরি করে যাওয়ায় ফের অভিযানে রাজুক। একটি ভবনের মালিককে করা হয় 1 লাখ টাকা জরিমানা। আংশিক ভেঙে দেয়া 5টি সহ 7টি ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে মিটার জব্দ করা হয়। ভবন সংশ্লিষ্টরা বলছেন, নির্মাণের শেষ দিকের বদলে শুরুতেই অভিযান করলে ভবনের ক্ষয়ক্ষতি এড়ানো যেত। দেখা যায় যে প্রবলেমগুলো এগুলো ঢাকা শহরের 99% মধ্যে আছে। রাজুকের লোকজন অনুমতি দিছে একবার, এখন আবার আই সোনারে ভাঙতেছে। এটা কেন হবে? ওনারে দিবে নে বা কেন, আবার ফের ভাঙবে না বা কেন? যখন কনস্ট্রাকশনের কাজ করতেছে তখন যদি রাজুক আগে যদি দেখায় দেয় বিল্ডিংটা তুমি প্রপার ওয়েতে করতেছে। নিয়ম ভেঙে ভবন নির্মাণ করলেই ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি রাজুকের। এর আগে যেটি হতো, হয়তো আমরা বিভিন্ন সময় জরিমানা করেছি, ব্যত্যয়কৃত অংশ ভেঙে দিয়েছি, কিন্তু পরবর্তী সময় মিটার টিনার নেওয়ার কারণে তারা কন্টিনিউ করতে পারতো। কিন্তু এখন যেহেতু আমরা বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করছি, আমরা আশা করছি তারা এটি আর কন্টিনিউ করতে পারবেন না। এদিন কেরানীগঞ্জের ভাংনা এলাকায় 5টি নির্মাণাধীন ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে মিটার জব্দ করে রাজুক। এর মধ্যে 3টি ভবনের নকশা বহির্ভূত অংশ ভেঙে দেওয়া হয়। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা। সিলেটে চাহিদা অনুযায়ী মিলছে না ট্রেনের টিকিট, বগি বরাদ্দ কম থাকায় আসন মিলছে না যাত্রীদের। নতুন প্রতিটি লোকোমোটিভ 22টি পর্যন্ত বগি টানতে পারলেও যুক্ত করা হয় মাত্র 13টি বগি। সংকট সমাধানে শিগগিরই সিলেটের ট্রেনে বগির সংখ্যা বাড়ানোর দাবি এলাকাবাসীর। তবে কর্তৃপক্ষ বলছে এ নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ চলছে। দিগেন সিংহের ছবিতে অপু বণিকের রিপোর্ট। টিকিট কাউন্টারে যাত্রীর ভিড়। ট্রেন ছাড়ার আগে বেশিরভাগকেই ফিরতে হচ্ছে সিট ছাড়া টিকিট নিয়ে, যাকে বলে স্ট্যান্ডিং টিকিট। সিলেট থেকে ঢাকা ও চট্টগ্রাম রুটে দৈনিক 6টি আন্তনগর ও 1টি মেইল ট্রেন যাতায়াত করে। তবে চাহিদার তুলনায় কম বগি বরাদ্দ থাকায় আসন মিলছে না যাত্রীদের। যারা টিকিট পান না তাদের অনেকেই ট্রেন ছাড়ার 1 ঘন্টা আগে স্ট্যান্ডিং টিকিট কেটে দাঁড়িয়ে যাত্রা করেন। এলাকাবাসী বলছেন, বগির পরিমাণ আরও বাড়ানো গেলে যাত্রীদের সুবিধা হতো। পর্যাপ্ত বগি না থাকার কারণে যাত্রীরা ভোগান্তির মধ্যে পড়েন। 380 টাকা করে টিকিট কাটছি, আমরা জার্নি করতে 11 দিন আগে অনলাইন টিকিট ছাড়া হয়, আমরা সাথে সাথে ঢোকার পরে কিন্তু সব বুকিং হয়ে যায়, আমরা পাই না। প্রত্যেকটা কম্পার্টমেন্ট থেকে শুরু করে সব কিছু একেবারে নিম্ন স্থানে অবস্থান করছে। তো আমরা অনুরোধ করব যে আমাদের অভিভাবক হয়ে দাঁড়ান আপনারা, এবং সরকার জরুরি ভিত্তিতে এই কাজগুলা করে
মানুষের মধ্যে আস্থা ফিরিয়ে আনেন। কর্তৃপক্ষ বলছে প্রায় প্রতিটি ট্রেনে বর্তমানে গড়ে 13টি বগি রয়েছে, অথচ নতুন প্রতিটি লোকোমোটিভ 22টি পর্যন্ত বগি টেনে নিতে পারে। সিলেট রুটে আরও বগি বাড়াতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ চলছে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তা। নতুন যে বগিগুলো আসতেছে, কোরিয়ান বগি আসতেছে, মোটামুটি 15টা আনলোড হয়ে গেছে, আরও আসতেছে 25টা বগি। তো ওখান থেকে আসলে আমাদের চেষ্টা আছে যে আমাদের সিলেট সেকশনে বিশেষ করে প্রতিটা ট্রেনে আরও 3 থেকে 4টা করে বগি বাড়ানো। রেলপথ কর্তৃপক্ষের তথ্যমতে সিলেটের প্রতিটি ট্রেনের প্রতিটি ট্রিপ থেকে আয় হয় 5 থেকে 6 লাখ টাকা। এর বিপরীতে ব্যয় হয় অন্তত 7 থেকে 8 লাখ টাকা। অপু বণিক, সময় সংবাদ, সিলেট। ইন্দোনেশিয়ার বালির আদলে কক্সবাজারকে গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে কর্তৃপক্ষ। এরই অংশ হিসেবে দেশি বিদেশি পর্যটকদের গেটওয়ে হিসেবে সমুদ্র শহরের বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হচ্ছে। কিন্তু বিদেশিদের জন্য আলাদা ব্যবস্থাপনা না থাকায় লক্ষ্য পূরণ করতে পারবে না এয়ারপোর্টটি, এমনটি জানিয়ে অংশীজনরা বলছেন বিগত সরকারের ভুল নীতি থেকে বেরিয়ে দরকার সমন্বিত পদক্ষেপ। পাশাপাশি বিদেশিদের জন্য আলাদা জোন করার পরামর্শ বিশেষজ্ঞদের। কাজল আব্দুল্লাহর রিপোর্ট। বিশ্ব পর্যটনের অন্যতম আকর্ষণীয় স্পট ইন্দোনেশিয়ার বালি দ্বীপ, যেখানে প্রকৃতির সঙ্গে মিলিয়ে তৈরি করা হয়েছে দারুণ সব অ্যামিউজমেন্ট পার্ক। বালির আদলে সমুদ্র শহর কক্সবাজারকে গড়ে তুলতে চায় বাংলাদেশ। তাই তো কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করার প্রকল্প নেয় আওয়ামী লীগ সরকার। প্রকল্পটি ঘিরে নানা অনিয়মের অভিযোগ থাকলেও ইতিমধ্যে দেশি বিদেশি পর্যটকদের এই গেটওয়ের নির্মাণযোগ্য শেষের দিকে। তবে কেন আসবে কক্সবাজারে বিদেশি পর্যটক? কক্সবাজার শুধু এয়ারপোর্ট কিংবা শুধু হোটেল থাকলে আসলে একটা ট্যুরিস্ট ডেস্টিনেশন ডেভেলপ হয়ে গেছে কিংবা হয়ে যাচ্ছে এটা বলার আসলে কোনো সুযোগ নাই। বিগত সরকার অংশীজনদের সঙ্গে কোনো আলোচনা পর্যালোচনা ছাড়াই এক কেন্দ্রিক এয়ারপোর্ট উন্নয়ন প্রকল্প নিয়েছে বলেও অভিযোগ পর্যটন সংশ্লিষ্টদের। আমাদের কারোর সাথে কনসাল্ট করা হয়নি। কক্সবাজার কি এখনো 3 থেকে 4 দিনের ডেস্টিনেশন হতে পেরেছে? কক্সবাজারে কোন ধরনের পর্যটক আসবে, বিদেশিদের জন্য আলাদা জোন তৈরি, বালুকাময় সৈকত কিভাবে সাজানো হবে, সেসব গবেষণায় আধুনিকতা, সুদূর প্রসারী পরিকল্পনা ও টেকসই ব্যবস্থাপনায় জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। সেফ আর সিকিউর যদি এনভায়রনমেন্ট তৈরি করা যায়, এই বিচ বালি কেন পৃথিবীর যে কোনো বিচের চেয়ে সুন্দর। কোন ধরনের টুরিস্ট আসলে অ্যাট্রাক্ট করব, যে প্রাত্যহিক লাইফস্টাইল, সেই জায়গাটা আমি কতটুকু মেইনটেইন করতে দিতে পারব। ট্যুরিজম বোর্ড কক্সবাজারের উন্নয়নে মাস্টার প্ল্যান করলেও নতুন করে ডিজাইনিংয়ে হাত দিয়েছে সিডিএ। পুরো এলাকাটাকে যাতে পর্যটকদের যাতায়াতের জন্য সুন্দরভাবে তৈরি করা যায়, এরকম একটা বিষয় আমরা মাস্টার প্ল্যানে রেখেছি। সংশ্লিষ্টরা মনে করেন কক্সবাজারকে যতটা বহুমুখী অর্থনৈতিক কারবারে সংযোগ করা যাবে, ততই দেশের অর্থনীতিতে যোগ হবে বিদেশি মুদ্রা, পরিবর্তন আসবে আর্থসামাজিক উন্নয়নে। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। সরকারের ব্যয় পরিকল্পনা বাস্তবায়নে বাড়তি রাজস্ব আদায়ের চাপে পড়েছে পোল্ট্রি শিল্প, যা বাড়িয়ে দিতে পারে ডিম মুরগির দাম। 2025-26 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট পর্যালোচনা করে এমনটাই জানিয়েছে এ খাতের শীর্ষ সংগঠনগুলো। এ অবস্থায় কর হার কমিয়ে প্রস্তাবিত বাজেট পাশের দাবি জানিয়েছেন তারা। কামরুল হাসান সবুজের রিপোর্ট। কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ে আগামী অর্থ বছরের জন্য ৩৯,৬২০ কোটি টাকা বরাদ্দ দিয়ে গেল 2 জুন ৭,৯০,০০০ কোটি টাকার বাজেট ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। বিশাল অঙ্কের এই বাজেট অর্থায়নে বেশি রাজস্ব আদায়ের পরিকল্পনার কথাও জানিয়েছেন অর্থ উপদেষ্টা। আগামী 2025-26 অর্থ বছরে মোট 5,64,000 কোটি টাকা রাজস্ব আয়ের প্রস্তাব করছি। সরকারের এমন রাজস্ব ভাবনা বাস্তবায়ন হলে বিপাকে পড়বে দেশের পোল্ট্রি শিল্প, বেশি দামে ডিম মুরগি কিনতে বাধ্য হবেন সাধারণ মানুষ। বাজেট প্রতিক্রিয়ায় এমন শঙ্কার পক্ষে যুক্তি তুলে ধরেছে এ খাতের শীর্ষ সংগঠনগুলো। আমরা সবসময় চাচ্ছি যে কম দামে ভালো প্রোটিন সরবরাহ করতে, এটার সাথে এই ইচ্ছাটার সাথে সামঞ্জস্যপূর্ণ বাজেট হওয়া দরকার। গত 6 মাসে কিন্তু প্রায় 3-4 টাকা ফিডের দাম কমিয়েছে। ফিডের দাম আবার সেই পরিমাণ আগের জায়গায় চলে যাবে কিনা সন্দেহ আছে এবং যাওয়ার পসিবিলিটি বেশি।
উদ্যোক্তারা বলছেন, পোল্ট্রি শিল্পের প্রতিষ্ঠানগুলোর টার্নওভার ট্যাক্স 0.6% থেকে বাড়িয়ে আগামী অর্থ বছরের জন্য প্রস্তাব করা হয়েছে 1%। স্বল্প মূল্যে প্রোটিনের চাহিদা পূরণে 2015 সাল পর্যন্ত কর অব্যাহতির সুবিধা পাওয়া খাতটি বর্তমানে 15% হারে কর্পোরেট ট্যাক্স দিচ্ছে। আগামী অর্থ বছর থেকে যা হতে যাচ্ছে 27.5%। এই কর হার সহনীয় করার পাশাপাশি কাঁচামাল আমদানিতে বিদ্যমান অগ্রিম আয়কর কমিয়ে সর্বোচ্চ 1% করার দাবি সংগঠনগুলোর। ফিনান্সিয়াল স্টেটমেন্ট চেক করে দেখেন, আমাদের প্রফিটই থাকে 2 থেকে 3%, সেখানে যদি 1% টার্নওভার ট্যাক্স থাকে, এটা তো ম্যাচ করলো না। ইনকাম ট্যাক্স, টিডিএস, ডিডিএস এবং এআইটি সবগুলা নিয়ে রিথিঙ্কিং করা উচিত। আগে ছিল এক্সামটেড সেক্টর, এটাকে আমি বলবো এক্সামটেড সেক্টর দিকেই যদি যায় তাহলে একটা সঠিক দিকে হবে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আর মেধাভিত্তিক জাতি গঠনের স্বপ্ন বাস্তবায়নে সরকারকে নীতি সহায়তা নিয়ে এ খাতের উদ্যোক্তাদের পাশে দাঁড়ানোর পরামর্শ দিচ্ছেন অর্থনীতিবিদরা। পোল্ট্রি পণ্যের দামে বৃদ্ধির কারণে মূল্যস্ফীতি আরেকদফা বেড়ে যায়, তাহলে সেক্ষেত্রে এটা ম্যাক্রোইকোনমিক স্ট্যাবিলিটিকে অনেকটাই হ্যাম্পার করবে। কর্মসংস্থানের উপরে চাপ তৈরি হবে। আগামী অর্থ বছরের যে চূড়ান্ত বাজেট, সেখানে আসলে এই খাতের উপরে যে অতিরিক্ত করের প্রস্তাব করা হয়েছে সেটা অবশ্যই কমানো উচিত। উৎপাদনশীলতা বাড়াতে পোল্ট্রি শিল্পে দরকারি যন্ত্রাংশ আমদানিতে বিদ্যমান 60% পর্যন্ত কর কমিয়ে যৌক্তিক করার দাবিও জানিয়েছেন খাত সংশ্লিষ্টরা। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। খেলার খবর। 2 ম্যাচ টেস্ট সিরিজ সামনে রেখে শ্রীলঙ্কায় আজ প্রথমবারের মতো অনুশীলন করল বাংলাদেশ ক্রিকেট দল। 2 দিন আগে পৌঁছালেও টানা বৃষ্টির কারণে মাঠে নামা হয়নি শান্ত বাহিনীর। দলের অনুশীলন এবং গলের উইকেট নিয়ে সন্তুষ্ট হেড কোচ ফিল সিমন্স। সিনিয়র ক্যাম্পেইনার মুশফিকুর রহিমের ফর্ম নিয়েও চিন্তিত নয় দল। শ্রীলঙ্কার গল থেকে তারেক হাসান শিমুলের রিপোর্ট। ব্যর্থতার বৃত্ত ভাঙতে নতুন মিশনে টিম বাংলাদেশ। ঐতিহাসিক গল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের পাশেই প্রথম অনুশীলন শান্ত বাহিনীর। রঙিন পোশাকের অধিনায়কত্ব কেড়ে নেয়ার সঙ্গে সমালোচনায় জর্জরিত দল, তার মাঝেই লঙ্কা পরীক্ষার সামনে টাইগাররা। গলের উইকেট প্রচুর টার্ন থাকবে সেটা জানা ছিল। আমরাও স্পিনিং উইকেটের প্রত্যাশা করছি। আমাদের স্পিনাররা দায়িত্ব নিতে প্রস্তুত। আমাদের অভিজ্ঞ তাইজুল আছে, নাইম, হাসান মুরাদও চমক দেখাতে চায়। হতাশার খবর মেহেদী হাসান মিরাজকে নিয়ে। নতুন দায়িত্ব পেয়ে মাঠে নামবেন শান্তর অধীনে। রঙিন পোশাকে অবশ্য পাল্টে যাবে চিত্র, কিন্তু লঙ্কায় পা রেখে সময়টা খারাপ যাচ্ছে। জ্বরে ভুগছেন, যদিও কোচ খুব একটা শঙ্কা দেখছেন না। মিরাজ কিছুটা জ্বরে ভুগছে, এটা চিন্তার বিষয়, তবে তা নিয়ে খুব বেশি ভাবতে চাই না। শেষ পর্যন্ত মিরাজ না থাকলে তার জায়গায় অন্য কেউ খেলবে, তবে আমরা শেষ পর্যন্ত অপেক্ষা করব, দেখা যাক কি হয়। গেল কয়েকদিনে সবচেয়ে চর্চিত বিষয় নাজমুল হোসেন শান্তকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেয়া, যার প্রক্রিয়া নিয়ে উঠেছে প্রশ্ন। যদিও কোচের মনোযোগ প্রথম টেস্ট ঘিরেই। দেখুন, যখন ক্রিকেটাররা মাঠে নামেন তখন অন্য কোনো কিছুই মনে থাকে না, তারা সবাই একটা দল হয়ে খেলে। শান্তর অধিনায়কত্ব নিয়ে এখন কিছু বলতে চাচ্ছি না। অভিজ্ঞ ক্রিকেটার হিসেবে মুশফিককে বললেন সময়টা উপভোগ করতে, ইতিবাচক ফলাফল পেতে টপ অর্ডারকেও রান করতে হবে বলে মনে করেন সিমন্স। 2 দিন আগে বাংলাদেশ দল শ্রীলঙ্কায় পা রাখলেও এদিন প্রথমবার অনুশীলনের সুযোগ পেল শান্ত বাহিনী, যেখানে উইকেটের বিবেচনায় কোচিং স্টাফরা বিশেষ গুরুত্ব দিয়েছে স্পিন বিভাগে। শান্ত, মমিনুলদেরকেও দেখা গেছে হাত ঘুরাতে। সাম্প্রতিক ব্যর্থতার সঙ্গে অধিনায়কত্ব ইস্যুতে যে তৈরি জটিলতা, সেগুলো পেছনে ফেলে গলে ঘুরে দাঁড়াতে চাইবে টিম বাংলাদেশ। গল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে তারেক হাসান শিমুল, সময় সংবাদ, শ্রীলঙ্কা। বাবা, একটি শব্দ আর 2টি বর্ণের হৃদয়ের স্পন্দন, যার সঙ্গে জড়িয়ে আছে রাজ্যের যত আবেগ, চাওয়া পাওয়া আর নির্ভরতা। হাসি মুখে সুখ বিসর্জন দেয়া বাবা নামের বটবৃক্ষকে আলাদাভাবে স্মরণ করার দিন আজ। তবে বাবাদের জন্য ভালোবাসা প্রতিদিনই, প্রতি মুহূর্ত। সাইফুল ইসলামের ছবিতে রৌনক নিয়ন্তার রিপোর্ট। বাবা এমন একজন যার হাত ধরে হাঁটতে শেখা, পৃথিবীর কঠিন পথে নির্ভয়ে চলা। বাবা তুমি সময় মতো সহজ সমাধান। বাবা মানে অসীম স্নেহ, ভালোবাসা ও যত্ন, যার কাছে কোনো আবদারই ফেলনা নয়। বাবা তুমি আমার, বাবা একজন বন্ধু, এক বটবৃক্ষ,
যার ছায়াতলে শত প্রতিকূলতার মধ্যেও সন্তানরা জিরোতে পারে পরম নিশ্চিন্তে। কুনু মিয়া, বয়স ৮০ ছুঁই ছুঁই, পানি বিক্রি করে চলে সংসার। ৬ সন্তানের এই বাবার দিন কাটে একাকিত্বে। ছেলেবেলারা বিয়া শাদী করে ওরা আলাদা থাকে। সন্তানের একটু সুখের জন্য শত কষ্ট, শত অভাবের মাঝেও যে কোনো বায়না পূরণে দিন রাত হাড় ভাঙা পরিশ্রম করেন বাবা। সারাদিন রিক্সা চালায় আসলো, যত কষ্টই লাগুক রাস্তাঘাটে, বাসায় আসলে তা লাগে না, পোলাবেন দেখলে ভালো লাগে। আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। যে মানুষটির আঙ্গুল ধরে সন্তানের প্রথম হাঁটতে শেখা, বৃদ্ধ বয়সে সেই বাবার চাই বৃদ্ধাশ্রমে। কোনো মা বাবা সন্তানদের প্রতি কোনো বদয়া দেয় না, সর্বক্ষণ দোয়া করতে থাকে, আসবে একদিন আসবে আমার ছেলে, আমাকে নিতে আসবে। যদিও বাবাকে হারানোর কষ্টে অনন্ত শূন্যতার গল্পও আছে অনেক পরিবারে। আমাদের যাদের বাবা নেই তারা বুঝি আসলে বাবা না থাকার কষ্ট কতটুকু। বাবা নিয়ে যত কথা, যত স্মৃতি, কয়েক কোটি শব্দ দিয়েও তা পূরণ হওয়ার নয়। বাবা মায়েদের ভালোবাসবার জন্য আসলে কোনো দিবস হয় না, কিন্তু একটু বিশেষভাবে মনে করবার জন্যই হয়তো এত শত দিবস। আর অনেকেরই হয়তো কখনো বলা হয়ে ওঠেনি কতটা ভালোবাসা বাবার জন্য, কিন্তু যাদের সেই সুযোগটা এখনও রয়েছে, চলুন আজ বলে ফেলি, ভালোবাসি বাবা অনেক। রৌনক তালুকদার, নিয়ন্তা, সময় সংবাদ, ঢাকা। আজ আষাঢ়ের প্রথম দিন, সুর সঙ্গীতে প্রকৃতি বন্দনার মধ্য দিয়ে চলছে বর্ষা বন্দনা। বর্ষা কথন, গান, নৃত্যসহ নানা সাংস্কৃতিক আয়োজনে উদীচীর শিল্পীদের অংশগ্রহণে চলে এই আয়োজন। মেঘলা আকাশ, টিপটিপ বৃষ্টি, ঘন গৌরবে আবার এসেছে মত্ত বর্ষা, বাতাসে বয়ে এনেছে জলের সুবাস। আর সবুজে ঢাকা প্রকৃতির মাঝে বর্ষার প্রথম দিনটিকে বরণ করে নিচ্ছেন এক ঝাঁক প্রকৃতিপ্রেমী। উদীচী শিল্পী গোষ্ঠীর আয়োজনে বর্ষা নিয়ে কবিতা পাঠ, সঙ্গীতানুষ্ঠান, নৃত্য পরিবেশনা আর কথামালায় সেজে ওঠে বাংলা একাডেমি নজরুল মঞ্চ। শুধু শিল্পী নয়, দর্শকরাও উপভোগ করেন প্রকৃতির এই রঙিন আবাহন। ছোট বড় সকল বয়সী মানুষ গান আর নৃত্যের সুরে হারিয়ে যান বর্ষার আবেশে। নিজের জায়গা থেকে চেষ্টা করা উচিত প্রাণ প্রকৃতিকে রক্ষা করা। পরিবেশকে রক্ষার জন্য উদীচী শিল্পী গোষ্ঠীর একটি আন্দোলন থাকে, সেই আন্দোলনের অংশ হিসেবেই বর্ষা উৎসবটা প্রতি বছর আমরা পালন করে থাকি। প্রথমে এসে যে কবিতাটা শুনলাম, ওগো আজ তোরা যাসনি ঘরের বাইরে, মনে হচ্ছিল যে ছোটবেলায় ফিরে গেছে। বর্ষা মানে শুধু সৌন্দর্য নয়, বর্ষা মানে পরিবেশের প্রাণচাঞ্চল্য। তাই উৎসবে শুধু সংস্কৃতি নয়, আছে জলবায়ু পরিবর্তন নিয়ে সচেতনতা তৈরির উদ্যোগও। স্রষ্টা আর প্রকৃতির মাঝে গভীর সম্পর্ককে তুলে ধরার এই আয়োজন যেন বর্ষাকে ঘিরে বাঙালির হৃদয়ে গভীর আবেগের এক অনন্য প্রকাশ। ফারজানা লিনা, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। সরকারের সঙ্গে আলোচনা করে ঠিক হবে ভোটের দিনক্ষণ। 2 মাস আগে দেয়া হবে তফসিল, জানালেন সিসি। তারিখ নির্ধারণের পরেই ব্যবস্থা নেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। যুক্তরাজ্যে শেখ হাসিনা ঘনিষ্ঠদের সম্পদ জব্দে পাচারের অভিযোগের যথার্থতা প্রমাণিত, বললেন গভর্নর। অবৈধভাবে ফ্ল্যাট গ্রহণের মামলায় টিউলিপকে আবারও তলব দুদকের। এই ছিল সময় সংবাদের, সঙ্গে থাকুন সময়ের।